আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সচিব আক্তার হোসেন রোডম্যাপ ঘোষণা করেন। সচিব জানান, সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ এবং জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন হয়ে যাবে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য তারিখকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধন, সীমানা নির্ধারণ সহ বেশিরভাগ কাজের সময়সীমা নির্ধারণ করেছে ইসি। আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি। মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। সেপ্টেম্বরে রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনী সংস্থাগুলোর সঙ্গে সংলাপ শেষ করে নির্বাচনের সম্ভাব্য পথ পরিক্রমা এগিয়ে নেবে কমিশন। নতুন রাজনৈতিক দল 14 সেপ্টেম্বরে নিবন্ধন, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ 15 সেপ্টেম্বর ও নির্বাচনের বাজেট প্রণয়ন করা হবে এই মাসের মধ্যে। দেশি বিদেশি পর্যটক, সাংবাদিকদের জন্য নীতিমালা, স্বচ্ছ ব্যালট বাক্স ও ম্যানুয়াল নভেম্বরের মধ্যে তৈরি করা হবে। ভোট গ্রহণের 2 সপ্তাহ আগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হবে। সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে। এরপরই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দফায় দফায় অংশীজনের সঙ্গে বসবে কমিশন। সর্বশেষ ভোট কেন্দ্র স্থাপন ও মালামাল বিতরণের দিকে এগিয়ে যাবে কমিশন। এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়া। আপনি আমাকে নির্বাচন সম্পর্কিত যে কার্যক্রম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার যদি আমাদের অংশগ্রহণের বিষয় থেকে থাকে বা আমাদের অংশগ্রহণ কোথায় কতটুকু হতে হবে সেটা আলোচনা সাপেক্ষে। এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা ও নির্বাচনী বিধি রক্ষায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে ইসি বলে জানান সচিব। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টির কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতিকে সামনে রেখে আরও একটি রোডম্যাপ দাবি করেছে জামায়াতে ইসলামী আর এনসিপি। বলেছে, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। পৃথক প্রতিক্রিয়ায় তারা এসব বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশন ঘোষিত এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। না, আমি খুব খুশি। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেন পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত, দে ওয়ান্ট দ্যাট দিস ইলেকশন শুড বি ডান ইমিডিয়েটলি। রোডম্যাপকে বিএনপি স্বাগত জানালেও জামায়াতে ইসলামী বলছে, দেশের মানুষ যেন তেন নির্বাচন চায় না। সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতির যৌক্তিকতা উল্লেখ করে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জামায়াত নেতারা পিআরকে সামনে রেখে আরও একটি নির্বাচনী রোডম্যাপ দাবি করেন। পিআর নিয়ে আলোচনা করে আপনি বুঝেন না বললে তো চলবে না। আমরা যারা বুঝি তো তাদেরটা কি হবে, আসেন আলোচনা করেন। ইলেকশন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ট্র্যাডিশনালটা করছেন তো, আপত্তি নেই, আপনারা করেন। আমাদের পিআরকে নিয়ে আর একটা করেন। এদিকে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলন থেকে এনসিপি বলেছে, রোডম্যাপ ঘোষণা ইতিবাচক, তবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে। আমরা আশা করেছিলাম এর নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতির রোডম্যাপ প্রকাশ করবে।
কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে ঐকমত্য কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি। এনসিপি বলছে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে উল্লেখ করে ডাকসু, জাকসু এবং রাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্ব সম্পৃক্ত হবার সুযোগও নেই। উল্লেখ্য, ডাকসু নির্বাচনের দিন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত 26 আগস্ট ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা সহ 10 দফা অঙ্গীকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে নির্বাচন কমিশন এখনও পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। এদিকে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা নূর হোসেনের রিপোর্ট। লিফলেট হাতে ভোটারদের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এভাবে দিনভর ক্যাম্পাস জুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন ঘিরে নিজেদের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হবে। এদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বেশ কয়েকটি প্যানেল। আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে। মূল সংখ্যাটা মূলত নির্বাচন কমিশনকে নিয়ে। এই নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন। শিক্ষার্থীরা আশঙ্কা করছে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেই বিষয়টি নিয়ে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পথে সেনা সদস্যদের উপস্থিতির সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন, তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে। পরিকল্পনার কথা আমরা বলেছি, যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব। নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাসও দিয়েছে নির্বাচন কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 11:15টার দিকে বাসায় ফেরেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাত 8:45টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত 8:30টায় তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় নেতাকর্মীরা বেগম জিয়ার গাড়ি ঘিরে স্লোগান দেয়। চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজাম জাহিদ হোসেন বলেন, হাসিনা আমলে কারাগারে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি বেগম খালেদা জিয়াকে। ওনার চিকিৎসার জন্য লন্ডনও নিয়ে গিয়েছিলাম, কিন্তু যেহেতু এখানে একটা বিরাট সময় উনি অলমোস্ট যথাযথ চিকিৎসা পান নাই, সেই জন্যই যে চিকিৎসাটা ওনার প্রয়োজন সেটি করা সম্ভব হয় না। সুস্থতা ধরেন উনি তো কিছুটা ওনার সাপোর্টিং এইড লাগে, বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি মানসিক এবং শারীরিকভাবে
ওনার অবস্থা স্থিতিশীল। ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিজিবি। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অনেক নিরীহ মানুষকে গুলি করেছে বিএসএফ। অবিলম্বে এই পরিস্থিতির উন্নতি চান তিনি। 4 দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে সীমান্ত হত্যা নিয়ে প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক দাবি করেন, নিজেদের আত্মরক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের উপর গুলি ছুড়েছে বিএসএফ। নাজিবুর রহমানের রিপোর্ট। 56তম বিজিবি বিএসএফ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের মহাপরিচালক। সম্মেলনের শেষ দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন মেনে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে ভারত। দাবি করেন, সীমান্ত হত্যা নয়, বরং নিজেদের দেশের নিরাপত্তা হুমকি মোকাবেলায় মারণাস্ত্র ব্যবহার করছে বিএসএফ। All illegal foreigners, including Bangladeshi nationals, বাংলাদেশি নাগরিক যারা ভুলবশত কিংবা অবৈধভাবে অনুপ্রবেশ করছে তাদেরকে আইন মেনেই আমরা বিজিবির কাছে হস্তান্তর করছি। অনেক অপরাধী রাতের বেলা সীমান্ত অতিক্রম করে, তারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। তখন কখনো কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যা কাম্য নয়। এ বক্তব্যের জবাবে ভুলবশত সীমান্ত অতিক্রম করা নিরীহ বাংলাদেশিদের উপরও গুলির ঘটনা ঘটছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, প্রাণহানি এড়িয়ে আইন মেনে বাংলাদেশিদের ফেরত পাঠাতে হবে। অনেক সময় দিনের আলো অনেক নিরীহ নাগরিক সীমান্ত অতিক্রম করছে ভুলবশত, সেক্ষেত্রে তাদের উপর গুলি চালাচ্ছে বিএসএফ। এসব বিষয় আমরা বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরেছি। অনেক হত্যাকাণ্ড হয়েছে যেগুলো চাইলে এড়ানো যেত। শেখ হাসিনা সরকার পতনে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেন বিজিবি মহাপরিচালক। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার গুরুত্ব দিয়ে দেখছে ও 1 মাসের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ করা হবে জানিয়ে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের আন্দোলন করে জনদুর্ভোগ না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি উপদেষ্টার সভাপতিত্বে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত গঠিত কমিটির প্রথম সভা শেষে এসব বলেন তিনি। বৈঠকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। সব পক্ষের সমন্বয়ে গঠিত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান উপদেষ্টা। আর হঠাৎ করেই 3 দফা 7 দফা বা কোনো খণ্ডিত অংশ মেনে নেবার ঘোষণা দেয়া যায় না বলেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম কিংবা এখান থেকে 2 দফা মানলাম, এখান থেকে 1 দফা। আমাদের আগে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব। একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে, যারা বিভিন্ন বিষয় দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন, জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে। এটা রাতারাতি এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব। আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার মনোহরিয়া এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধন, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এদিকে বাংলাদেশের মানুষ 17 বছর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছেন উল্লেখ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী বলেছেন, সেই ভোট নিয়ে একটি গোষ্ঠী 71-এর পরাজিত শক্তি নতুন করে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সন্ধ্যায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তৃণমূলের নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন এই নেতা।
কুষ্টিয়ার মিরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুরসা ইউনিয়নের কাচারিবাড়ি মাঠে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বিএনপির প্রাথমিক সদস্য ও নতুন সদস্য নবায়ন কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি। বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে এবং নৈরাজ্যের দিকে দেশ এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যা করাই ছিল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের মূল উদ্দেশ্য। বুধবার এনটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিল জেনারেল মোজাম্মেল হক এই অভিযোগ করেন। এনটিভির উত্তর আমেরিকা ব্যুরো চিফ ফরিদ আলম জানাচ্ছেন বিস্তারিত। গত রোববার কুইন্সের বাংলাদেশ কনস্যুলেটে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম যখন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির একটি অনুষ্ঠানে হাজির হন, বাইরে তখন আওয়ামী লীগ সমর্থকদের উন্মত্ত তাণ্ডব চলছিল। প্রতিবাদ সমাবেশের পরিবর্তে তারা হামলা চালায় কনস্যুলেটের প্রধান ফটকে। উদ্দেশ্য ছিল গেট ভেঙে কনস্যুলেটে ঢুকে উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যা করা, কিন্তু বিপুল সংখ্যক পুলিশের বাধা দানে সেটা সম্ভব হয়নি। এ তথ্য জানান খোদ কনসাল জেনারেল মোজাম্মেল হক। দরজা ভেঙে দিয়েছে এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে ছিল, যেভাবে খুঁজছিলেন আমাদের মাননীয় উপদেষ্টাকে, উদ্দেশ্যটা ছিল হত্যার উদ্দেশ্যে আসলে এই ধরনের ওনারা হামলা চালিয়েছিলেন। এনওআইপিডি পুলিশ ডিপার্টমেন্ট, এনওআইপিডি পুলিশ ডিপার্টমেন্ট যে কমিশনার, তাকে আমরা চিঠি দিয়েছি, উনি অ্যাকনলেজ করেছেন। তার এটা যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন যারা এইসব ঘটনার সাথে জড়িত। এই ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সহ অন্তত ৩০-৪০ জনের ভিডিও ফুটেজ আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেয়া হয়েছে। ভিডিওতে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি ৮ জনের নাম সহ আমরা মোট ৩০-৪০ জনের নাম আমরা দিনে ৪০ জনের কথা উল্লেখ করে আমরা অভিযোগ দায়ের করেছি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, এরপরে ওনার ওয়াইফ ছিলেন, সেক্রেটারি ছিলেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ফরমার সেক্রেটারি ছিলেন, আর অনেকেই ছিলেন, আমরা নামগুলো দিয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও কনস্যুলেটকে আশ্বস্ত করেছে পররাষ্ট্র দপ্তর ও পুলিশ ডিপার্টমেন্ট। এদিকে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর অনেকেই গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে $1.25 বিলিয়ন বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির ৫ম সভায় এই তথ্য জানানো হয়। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার জন্য খসড়া অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও পর্যাপ্ত কার্যক্রম না থাকায় চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ এই 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ফকির লালন শাহের তিরোধানের দিনকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বৈঠকে। ক্যাবিনেটে যেগুলো আলাপ হয়েছে, 167টা রুটিন কর্ম কাজ এবং রিফর্ম কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে আজকে আবার বিস্তারিত প্রথমেই ক্যাবিনেট মিটিংয়ের প্রথমেই এই বিষয়ে আলোচনা হয়েছে এবং মিটিংয়ে বলা হয় যে মোট রিফর্মের মোট 48টা প্রপোজাল বাস্তবায়িত হয়েছে। যতগুলো বাস্তবায়ন হয়েছে একটা বড় একটা আপনাদেরকে আমরা পাঠাবো, প্রত্যেকটা প্রস্তাব আপনারা দেখবেন যে কিভাবে কি বাস্তবায়ন হয়েছে। সৌদি আরবে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের জেদ্দা আগমন উপলক্ষে সংবর্ধনা সভা আয়োজিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মাওলানা আব্দুল বাসিত আজাদ। জেদ্দা মহানগর সভাপতি মাওলানা আব্দুল মুকিত রূপাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত গোপালগঞ্জি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল ও পিএইচপি
পিএইচপি কোরআনের আলোর মহাসচিব শেখ হাফেজ মাওলানা মহিউদ্দিন, পরিচালক মাওলানা হাফিজ জাকারিয়া। সংবর্ধনা সভার বিশেষ আকর্ষণ ছিল পিএইচপি কোরআনের আলো 2025-এর প্রথম বিজয়ী হাফেজ মহিবুল্লাহ মাসুম, দ্বিতীয় বিজয়ী হাফেজ হোসাইন আহমদ, 2024-এর প্রথম বিজয়ী হাফেজ রফসান মাহমুদ জিশান, তৃতীয় বিজয়ী আনাস মাহফুজ, চতুর্থ বিজয়ী আব্দুল্লাহ আল সানিম। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। নেদারল্যান্ড সিরিজে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এশিয়া কাপের আগে দারুণ একটা প্রস্তুতি হবে বলে আশাবাদী লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের মানিয়ে নিতে সিলেটের কন্ডিশনটা ভালো কাজে আসবে বলে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ জয়ে আশাবাদী ডাচ অধিনায়ক। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় মুমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা এশিয়া কাপের প্রস্তুতিতে দারুণ একটা মঞ্চ হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য, যদি প্রত্যাশা অনুযায়ী নিজেদের মেলে ধরতে পারে লিটন দাসের দল। সবশেষ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় স্বস্তি থাকলেও পূর্ণতা মেলেনি লো স্কোরিং সিরিজে। ভালো উইকেট পাওয়ায় সেই তেষ্টা ডাচদের বিপক্ষে মেটাতে চান লিটন দাস। বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। খুবই ভালো উইকেট, ব্যাটিং বোলিং বোথ সাইডের জন্য খুব ভালো হবে এবং একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা, এখানে সেটাই পাওয়া যাবে। টি-20তে ব্যাটিংটাই বড় দুশ্চিন্তা দলের জন্য। পাওয়ার হিটিং কোচের অধীনে প্রশিক্ষণটা কেমন হলো তা খেলার মাঠেই পরখ করে দেখতে চান বাংলাদেশের অধিনায়ক। তবে বড় স্কোরের দিকেই লক্ষ্য লিটনের। দেখেন, কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে, আমরা কাজ করেছি। দেখা যাক বাদ বাকিটা। এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডের সিরিজ দিয়েই দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। এদিকে প্রথমবারের মতো আসা বাংলাদেশ সফরটা স্মরণীয় করে রাখতে চায় নেদারল্যান্ডস। কঠিন হলেও স্বাগতিকদের হারানোর সামর্থ্য তাদের আছে বলে জানালেন ডাচ অধিনায়ক। আমরা বিশ্বাস করি সিরিজ জিততে পারবো। প্রতিটি সিরিজে জেতার জন্যই খেলি। আমরা আশা করি ভালো ক্রিকেট খেলবো। যদি যথেষ্ট ভালো খেলতে পারি তাহলে আমাদের একটা সুযোগ থাকবে। শনিবার সন্ধ্যায় 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে দু দল। মুমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। ফুটবল। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান বাছাই খেলতে ঢাকা ছাড়ার আগে জাতীয় দলের সঙ্গে কাল প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। ঢাকা ও বাহরাইন মিলিয়ে প্রায় মাস খানেকের ক্যাম্প করছে যুবারা। কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি দলের শক্তি বৃদ্ধি করেছে বলেছেন অধিনায়ক শেখ মুরসালিন। রিপোর্ট কুশল ইয়াসিরের। জাতীয় দলের মতো প্রবাসী ফুটবলারদের উপর ভর করে বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কিউবা মিচেল শেষ মুহূর্তে যোগ দিলেও এরই মধ্যে জায়ান আহমেদ ও তানিল শালিকরা দলের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন। প্রায় 1 মাসের ক্যাম্প করার পাশাপাশি বাহরাইনের মতো শক্তিশালী দলের সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে দল। সব মিলিয়ে সন্তুষ্টি প্রকাশ কোচ ও অধিনায়কের। একটা রিয়েলিস্টিক চান্স আমরা মনে করছি যে এবার, কারণ ফার্স্ট ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিয়েতনামের সাথে। তো ওই ম্যাচকে আমরা এখন ফোকাস করছি যে এই ম্যাচটা আমাদেরকে পথ দেখাবে। তো ওই ম্যাচটার জন্য আমাদের যে মনোবল বা যে আত্মবিশ্বাস, এটা আমার ধারণা বাহরাইন থেকে আমরা পেয়েছি। আমরা যারা লোকাল আছে তারাও সবাই খুব ভালো, ইভেন কিউবা, তারপরে জায়ান, তারপরে শালিক, ওরাও খুব ভালো। তো আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ যে আমরা ওরা আসাতে আমরা মেন্টালি বলেন আরও হাই। এদিকে দলের সঙ্গে ভিয়েতনামে যোগ দেবেন এরই মধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া আরেক প্রবাসী ফাহমিদুল। ওর ক্লাবে একটা প্রবলেম ছিল, ওর ক্লাবটা মানে যে ক্লাবে ছিল সে ওই ক্লাবে থাকবে কি থাকবে না একটা জটিলতা ছিল, এই জন্য আসতে পারে না। ওর তো প্রথম কথা ছিল যে বাংলাদেশ থেকে আমাদের সাথে যাবে, বাট প্রবলেমের জন্য আসতে পারে না। হ্যাঁ একটু হয়তো ইয়ে হবে, কিন্তু সমস্যা না, ইনশাল্লাহ যে টিম আছে সবাই দিয়ে খেলতে নামবে আর সবারই প্রস্তুতি ভালো। বাছাইয়ে বাংলাদেশ পড়েছে ভিয়েতনামের গ্রুপে।
যেখানে দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন। আগামী বছর সৌদি আরবে মাঠে গড়াবে মূল পর্ব। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।